নমস্কার, আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। এখানে আমি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি গল্পটি পর্ব আকারে উপস্থাপন করছি। এর আগে আমি শ্রীকান্ত থেকে ইন্দ্রনাথের অধ্যায়টা গল্প আকারে উপস্থাপন করেছিলাম। যদি আপনাদের ইন্দ্রনাথের গল্প শুনতে ইচ্ছে করে তাহলে ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেগুলি ক্লিক করে শুনতে পারেন। আর আমার প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু আনন্দ দেয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করুন। চলুন আজকের গল্পে ফিরে যাই। আজকের গল্পটি হচ্ছে রামের সুমতি পর্ব 1। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টুবুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাকে ভয় করিত। অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়ে কীভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বৈমাত্রীয় বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাচারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারক করিত। তাহাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 গড় বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ 13 বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বৎসরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এই বৎসর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। 3-4টা গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনিনের পুড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। 7 দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল। ফিরিয়া আসিয়া বলিল, আজ তাকে ভিনগাঁয়ে যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল ক্ষুদ্র হইয়া বলিলেন, আমিও না হয় 4 টাকা ভিজিটই দেব। টাকা আগে না, প্রাণ আগে। যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণস্বরে ডাকিয়া বলিলেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিন আর কি ক্ষতি হবে? রামলাল উঠানের একধারে পেয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেবরটির সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন, ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার। ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাতও করিল না, বাহির হইয়া গেল। 5 বছরের ভাতুষপুত্র তখনও কাঠিগুলা ধরিয়া বসিয়াছিল। কহিল, খাঁচা বুনবে না কাকা? বুনব এখন, বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড বা করে আসে। শ্যামলাল ক্ষুদ্র ও বিরক্ত হইয়াছিলেন। রাগিয়া বলিলেন, আমি কি করব? তোমার মানা শুনল না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্য আমার একদণ্ড যদি বাঁচতে ইচ্ছে করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস না, ভোলাকে পাঠিয়ে দিই দেখে, বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ওষুধ ওজন করিতেছিলেন। 4-5 জন রোগী হা করিয়া তাহাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিটখানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবদ্ধ করিয়া রাখিয়াই বলিল, আমি কি করব?
ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব তুলিয়া চোখ রাঙ্গা করিয়া বাকশূন্য হইয়া চাহিয়া রহিলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারের কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না। ক্ষণেক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুঁড়ো? তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠাই কেন রে? রাম বলিল, এদিকে ডাক্তার নেই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথা দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে গড়ে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আর যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আম বাগান করেছ, বেশি বড় হয়নি তো, ও কুরুলের এক এক ঘাইয়ে কাত হবে, ওর একটিও আজ রাত্রিতে থাকবে না। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলিয়াই সে বাহির হইয়া চলিয়া গেল। ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান বৌ বৌ করতেছে। রাম ঠাকুর কী যে বলে গেল তা শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবটাতি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি চোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক তো দেখতে আসবে না। দারোগাবাবু এক হাঁটি খড় দিয়ে উপকার করবে, ওসব আমরা পারবো না। ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। একবার হাতটা দেখো দেখি আপনি, আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পুড়িতেছিলেন। বুড়োর হাত দেখিবার প্রস্তাবে দাও দাও করিয়া জ্বলিয়া উঠিলেন। সাক্ষী দিবি না তোরা, দূর ওখান থেকে। আমি কারো হাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেবো না, দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটি হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারণ নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তোবা মনে করবে থানায় যাওয়ার মতলব আমরাই দিয়েছি, বিকেটাক বেগুন চারা লাগিয়েছি। বৃদ্ধ চলিয়া গেলে আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল। নীলমণির দীর্ঘশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকের জানালায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়া বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলা নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বললেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নিত্যকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পালাইয়া গেল। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে?
তোমার দেওরটি তো আমাকে 2টি দিনের সময় দিয়েছে। এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর দোর আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওইরকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধেই দিতে পারি, প্রাণ তো দিতে পারি নে। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরে সিন্দুক খুলিয়া আসল কুইনিন ও টাটকা ওষুধ আনিয়াছিলেন। তাহাই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না, ও পয়সা আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এখানে যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথাও তিনি বিস্মিত হইলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। যাহা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল। মাস 2 পরে একদিন তিনি নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়াই বলিলেন, নেত্য, সে বাঁদরটা কোথায়? বাঁদরটা যে কে তাহা বাটির সকলেই জানিত। নেত্য বলিল, ছোটবাবু এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, এদিকে আয় হতবাগা, এদিকে আয়। নারায়ণী বলিলেন, সাতটাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখিনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়ি মাগে অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত ও ক্ষুব্ধ হইয়া বলিল, চুরি করছিলুম? কখনো না, এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরও জ্বলিয়া উঠিয়া বলিলেন, হাঁ বাদর, 100 বার হয়। বুড়ো ধাড়ি, কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানে। দাঁড়িয়ে থাক 1 পায়ে, পাজি দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘণ্টায় সে কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াছিল। গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়া দিয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিতেছে দেখিয়া চট করিয়া বলিল, কাকা, দাঁড়াও 1 পায়ে, এমনি করে। বলিয়া সে একটা পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তাহার গালে একটা চর কষাইয়া দিয়া পিছন ফিরিয়া 1 পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমনি করিয়া 1 পায়ে দাঁড়াইয়া কোঁচার খুঁট দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা, যা হয়েছে, আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না, রাগ করিয়া তেমনিভাবে 1 পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে গেলেন। সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল বেগে ঝাড়া দিয়া তাহার হাত সরাইয়া দিল। তিনি হাসিয়া আরেকবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবাইকে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া 1 দৌড়ে বাহির পালাইয়া গেল। ঘণ্টাখানেক পরে নিত্যকালী ডাকিতে আসিয়া দেখিল চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলাইয়া খুঁটি টেস দিয়া রাম চুপ করিয়া বসিয়া আছে। নিত্যকালী বলিল, স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনিতেই পায় নাই, এইভাবেই বসিয়া রহিল। নিত্য সামনে আসিয়া বলিল, মা ছান করে নিয়ে খেতে বলছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠিল, তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবো না, খাবো না, কিচ্ছু করবো না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে।
বলিয়া নিত্যকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এঁদো পুকুরে ডুব দিয়া আসিয়া ভিজা মাথায় ভিজা কাপড়ে বসিয়া রহিল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। ওরে ও ভূত, ও কি করলি? ও ডোবাই ভয়ে কেউ পা থই না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম বাড়া ভাতের সম্মুখে গোজ হইয়া বসিয়া রহিল। নারায়ণী তাহার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথায় হাত দিয়া বলিলেন, লক্ষ্মী বাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব। চেয়ে দেখ, এখন আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। রামের সুমতির আজকের পর্বে এখানেই শেষ। অচিরেই রামের সুমতি পর্ব 2 নিয়ে হাজির হচ্ছি। এতক্ষণ আমার গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।